কিভাবে একটা মানুষ ঠিক করবে বা বুঝবে যে সে কি বিদেশে পিএইচডি করবে না দেশে জব করবে? সে কি দেশে বিসিএস দিবে নাকি তার বাইরে পিএইচডি করা উচিত? হাউ ক্যান হি অর শি ডিসাইড? আমি শুধু বলব না পিএইচডি, I would say মাস্টার্স এন্ড পিএইচডি। হ্যাঁ? হুম। সো জাস্ট টু ওপেন ইট আপ। আপনার কাছে কি মনে হয়? হাউ টু থিংক অ্যাবাউট ইট? আমার মনে হয় যে বাইরে পিএইচডি করতে আসা এইটা কারো করা উচিত কিনা, আমরা একটা একটা করে যদি ধরি প্রশ্নগুলোকে, যে বাইরে কি একজন স্টুডেন্টের পিএইচডি করতে আসা উচিত, এটা এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে কারো কি দেশে বিসিএস দিয়ে বা সরকারি বেসরকারি কোনো জব করা উচিত, এটা আরেকটা কোয়েশ্চেন। সো পিএইচডির ক্ষেত্রে আমার মনে হয় যে মোটা দাগে আনসার হচ্ছে, যদি কারো লং টার্ম কমিটমেন্ট করতে কোনো সমস্যা না হয় এবং সে যদি প্রবলেম সলভ করতে পছন্দ করে, এই ধরনের স্টুডেন্টদের বাইরে আসা উচিত, আমি এটা মনে করি। লং টার্ম কমিটমেন্টের কথা বললাম কারণ হচ্ছে যে পিএইচডি ইজ এ লং জার্নি, এবং এটা কিন্তু অনেকে ভেবে আসে যে এটা একটা পেশা, পিএইচডি একটা পেশা, বাট পিএইচডি আসলে কোনো পেশা না, পিএইচডি হচ্ছে শিক্ষা জীবনের একটা অংশ। সো এই মিসকনসেপশনটা নিয়ে আসলে কারো আসাটা উচিত না, এবং কন্টিনিউয়াসলি প্রবলেম সলভ করার মানসিকতা একটা থাকা উচিত, যে আমি একটা জটিল সমস্যা ইন্ডিপেন্ডেন্টলি অথবা মিনিমাল সুপারভিশনে সলভ করতে পারি কিনা, এইভাবে যদি কেউ নিজেকে এভালুয়েট করতে পারে এবং আনসার যদি হয় ইয়েস, তাহলে তার পিএইচডি করতে আসা উচিত বলে আমি মনে করি। আর তাহলে কি যারা প্রবলেম সলভ করতে পারে না তাদেরকে আমি বলবো যে দেশে জব করা উচিত? মোটেও না। আসলে দেশে আরো অনেক ক্যাপাবিলিটি সম্পন্ন মানুষের কিন্তু থাকা উচিত, বা বিভিন্ন রকম সেক্টরে কিন্তু টেকনিক্যালি আপনার সাউন্ড বা ইন্টেলিজেন্ট মানুষের আসা উচিত ইন দা লং রান, যদি আমরা ভালো ফলাফল দেখতে চাই। তাহলে ফর শিওর। আমার সেক্ষেত্রে মনে হয় যে লিডারশিপ স্কিল স্পেসিফিকলি আছে এমন মানুষজনের আমার মনে হয় যে দেশে চাকরি করাটা উচিত। এখন লিডারশিপ স্কিলের অনেকগুলো ভাগ থাকবে ডেফিনেটলি, সেটা আসলে সেক্টর ওয়াইজ ভ্যারি করবে, বাট আমার মনে হয় যদি মোটা দাগে এক লাইনের আনসার কেউ চায়, তাহলে আমি বোধহয় একজন স্টুডেন্টকে এইভাবে আমি ডিভাইড করার চেষ্টা করব। ওকে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা বিরাট প্রবলেম হইলো, বিরাট ক্রাইসিস হচ্ছে যে আপনার ডিপার কোয়েশ্চেন গুলো নিয়ে খুব কম চিন্তা করা হয়। কারণ আমি যেহেতু কাউন্সেলিং করি, অনেকে ক্যারিয়ার কাউন্সেলিং এর জন্য আসে। ওই জন্য একজন এসেছিলেন যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যান্ড হি ইজ কমপ্লিটলি কনফিউজড। তার বিসিএস অলরেডি চান্স হয়েছে। কিন্তু তার রাইট। একাডেমিক রেজাল্ট অনুযায়ী সে আপনার ধরেন আমেরিকার একেবারে টপ কার্নেগি মেলন বা তার থেকেও বেটার ইউপেন এর মতো ইউনিভার্সিটি পিএইচডি করার ফান্ডিং ও সে পাইছে। এখন সে কি করবে? সে আমাকে কমপ্লিটলি কনফিউজ। আমি যখন তার সাথে আমি হেল্প করার চেষ্টা করতেছি তাকে। ইনশাআল্লাহ তাকে হেল্প করতে পারবো আমি। কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে which is very unfortunate, সেটা হচ্ছে একেকটা মানুষ যারা একাডেমিক্যালি এত কোয়ালিফাইড বা টেকনিক্যালি এত কোয়ালিফাইড, they never thought about how they want their life to be. এক্স্যাক্টলি, মানে আপনি যেটা বললেন যে উনি আসলে দুই জায়গাতেই কিন্তু সিকিউর করতে পেরেছেন, তার মানে আসলে কি তিনি আসলে দুইটা জায়গাতেই কিন্তু টু সাম এক্সটেন্ট এফোর্ট দিয়েছেন, রাইট? রাইট। কিন্তু এটার আরো একটা মিনিং হচ্ছে যে তিনি আসলে এখনো জানেন না যে তিনি আসলে কোন হুম, হুম, ট্র্যাকটা পার্সু করতে চান। হুম, এখন হুম, এক্ষেত্রে একজন মানুষ মানে তার অ্যাবিলিটিটা আসলে কোন জায়গাটায়, বা স্ট্রেংথটা কোন জায়গাটায়, বা উইকনেস গুলা কোন জায়গাটায়, এটা কিন্তু আসলে আমার মনে হয় না যে একজন অ্যাডভাইজর কতটুকু হেল্প করতে পারবেন। অ্যাডভাইজর তাকে হেল্প করতে পারেন যে তুমি খুঁজে বার করো যে তোমার আসলে হুম, স্ট্রেংথটা আসলে কোন জায়গায়। তুমি কি হুম, আসলে প্রবলেম সলভ করতে পছন্দ করো? হুম, তুমি কি বোর্ডম যদি তোমাকে দেয়া হয় যে আগামী 5 বছর তুমি একই রকম কাজ করবে, একটা প্রবলেম সলভ করার পিছনে লেগে থাকবে, সেটা কি তুমি আসলে পছন্দ করো, বা এটাকে ওয়ার্থ ইট মনে করো কিনা, এই জাতীয় কোয়েশ্চেন তার দিকে আসলে ছুড়ে দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন ছুড়ে দেই না, অনেক ম্যাচিউর মানুষকেও আমরা এই ধরনের প্রশ্ন ছুড়ে দেই না, কারণ আমরা মনে করি হুম, হুম, সে আসলে এই কোয়েশ্চেনটা আনসার করার যোগ্যতা রাখে না এখনো, যেহেতু তার কোনো এক্সপিরিয়েন্স নেই। বাট আমি মনে করি যে অ্যাটলিস্ট আন্ডারগ্রেড শেষ করেছে এমন একজন স্টুডেন্টের এই জাতীয় কোয়েশ্চেনের আনসার নিজের সম্পর্কে দিতে পারাটা আসলে উচিত। কারণ এটাই আসলে মানে ডিফাইন করে দেয় যে সে আসলে কোন জিনিসটা করতে চায়, বা কোন জিনিসটা তাকে করতে দিলে সে পছন্দ করবে, এবং এটার ফলাফল হিসেবে সে যে ক্যারিয়ার ট্র্যাকটাতে যাবে সেটাতে সে একটা স্যাটিসফ্যাক্টরি লাইফ লিড করতে পারবে। ফর শিওর। ওই জায়গাটাই আমি মনে করি যে সাইকোমেট্রিক অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে প্র্যাকটিসটা খুব কম, যেটা সিঙ্গাপুর স্কুলে বা ফিনল্যান্ডের স্কুলে বারবার করানো হয়, জাস্ট টু গাইড দেম অন আ স্পেসিফিক থিং।
কারণ আমরা রাইট। তো প্রফেশনালি ১০০টা জিনিস করব না। বাট আমরা কিন্তু আমরা ছোটবেলা থেকেই ১০০টা জিনিস পড়ি বা বুঝি। বাট আমরা রাইট। কখনোই বুঝি না আমার জন্য কোন একটা জিনিসে স্পেশালাইজেশন করাটা ভালো। আর এক্সাক্টলি। আর যদি আমি ভার্সেটাইলই হই বা হইতে যাই, দেন আমি এতগুলো জিনিসে আদৌ মুখস্থ কেন করতেছি? বা আমি কেন আদৌ আমি ভার্সেটাইল হইতে গেলে তো সবসময় আমার পিএইচডি দরকারও নাই। সো হুম, আর আমি যদি স্পেশালাইজড নলেজ করতে যাই, দেন আমি কেন এতগুলো মানে এটার এখানে আমার কাছে মনে হয় যেটার মোটিভেশন থেকে আমি লাইফ ম্যাপিং ট্রেনিংটা স্টার্ট করি, যেটা অনেককে হেল্প করছে গাইড রাইট। করতে, যে ডিপার কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা এন্ড গেট টু দ্যাট পয়েন্ট ওয়্যার ইউ আর স্যাটিসফাইড উইথ ইয়োরসেলফ। মানে হুম, ডিফাইনিং হ্যাপিনেস, ডিফাইনিং সাকসেস ফর ইয়োরসেলফ, মানে ইভেন আন্ডারস্ট্যান্ডিং ইউর ওন টেস্ট অ্যাবাউট লাইফ, রাইট? আম সেটা স্টার্টিং ফ্রম ইভেন বিএ, যে মানে মানে ইটস সো ইন্টারেস্টিং যে when you simply ask a person who's adult like 25-30, যে তুমি আমাকে বলো তোমার জন্য কিরকম মেয়ে বা কিরকম ছেলে পার্টনার হিসেবে ভালো হবে, তার কিরকম নেচার থাকবে, আদার দেন ট্রুথফুল লয়াল এগুলা না, বাট হুম, মানে রাইট, ইন রাইট। টার্মস অফ লাইক মোর কম্প্যাটিবিলিটি টার্ম গুলো আপনি জানেন। কম্প্যাটিবিলিটি টার্ম গুলা কি তারা বলতে পারে না। এবং তারা এই কারণে বলতে পারে না, কারণ সে তো নিজেই জানে না, সে নিজে মানে মানে তার নিজের যে আইডেন্টিটি বা প্রেজেন্স বা অরা সেটা সম্পর্কে সে অ্যাওয়্যার না। সো সে কিভাবে বলবে যে আসলে আমি এমন, তাই আমার এমন মানুষ লাগবে। রাইট? রাইট। স্পেশালি when তার it comes কারণটা to হচ্ছে আমার জি, মনে হয় একটা বড় কারণ হতে পারে যে আমি যেমন এভারেজ স্টুডেন্ট কিন্তু মানে আপনি যদি নরমাল ডিস্ট্রিবিউশন চিন্তা করেন এভারেজ স্টুডেন্ট হবে সবচেয়ে বেশি সংখ্যক, রাইট? এবং সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু আসলে বড় হয় কোন রকম ফোকাস ছাড়া। তারা তাদের মোটিভেশনটা তাদের বাবা মার কারণে হোক, পরিবারের কারণে হোক, অথবা সার্কামস্ট্যান্সের কারণে হোক, সব সময় থাকে যে এই কাজটা করে এই কাজটার কোনো মার্কেট ভ্যালু আছে কিনা বা এই ক্যারিয়ার ট্র্যাকটার কোনো মার্কেট ভ্যালু আছে কিনা। এই কারণে কিন্তু হুম, আপনি দেখবেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা হুম, সংখ্যায় অনেক বেশি বাংলাদেশে, হুম, হুম, কিন্তু অন্যান্য যে সমস্ত ক্রিয়েটিভ ফিল্ড আছে সেখানে মানুষ অনেক কম। কারণ হচ্ছে সেগুলোর কোনো মার্কেট ভ্যালু নেই, ইনস্ট্যান্ট কোনো মার্কেট ভ্যালু নেই অ্যাটলিস্ট। এই কারণে আপনার ধরেন ক্যারিয়ারের বিষয়ে আমি কি পছন্দ করি এই কোয়েশ্চেনটার চেয়ে আমি এটা করলে আমি ইনকাম করতে আপ পারবো কিনা এই হ্যাঁ, কোয়েশ্চেন। রাইট। আপনি আপনি হয়তো বাপ্পি ভাইকে চিনেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের, যে এখন ইয়েতে আছে ইউনিভার্সাল স্টুডিওতে। আমি বোধহয় নাম শুনেছি। হ্যাঁ, মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই উনি বুয়েটের। সো আচ্ছা। মানে উনি সবসময় বুয়েটের কালচারাল প্রোগ্রাম গুলাতে খুব ভালো পারফর্ম করতেন। অ্যান্ড উনি এখন ওই যে রিসেন্টলি যে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান হুম, মুভিটা, ওইটার ইউআই ইউএক্স এ বা ওনার স্পেশাল এফেক্টে উনি রাইট। কন্ট্রিবিউট করেন। সো দ্যাটস আ গুড কেস স্টাডি অফ সামওয়ান হু ইজ ভেরি ক্রিয়েটিভ, ফাইন্ডিং হিজ ওন নিশ। বাট ইন্টারেস্টিং জিনিস যেটা ভাই, সেটা হচ্ছে যে আমি সবসময় কথাটা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশীদের ক্যারিয়ার করার মানে ভুল করে প্রেমে পড়াটা একরকম। মানে ব্যাপারটা হইলো, যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে ওই যে মানে কলেজে কোচিং করতে গেছিলাম, তখন একটা মেয়েকে ভাল লাগছে, মেয়েটার কোনো কারণে ভাল লাগছে, আমার প্রেম করা শুরু করছি, পুটু, পুটু প্রেম করছি। ৫ বছর, এখন যেহেতু ৫ বছর প্রেম করছি, ওর সাথে হয়তো আমার কিছুই মেলে না এবং আমি জানিও না কি মেলে না মেলে, আমি ওকে বিয়ে করে ফেলছি। এখন বিয়ে করার পরে আমি ৫ বছর পরে, আরো ৫ বছর পরে বাচ্চা-টাচ্চা হওয়ার পরে এখন আমি চিন্তা করতেছি, হায়, হায় আমার তো কম্প্যাটিবিলিটি ম্যাচ করে না। আমাদের ক্যারিয়ার কিন্তু অনেকটা এরকম। মানে রাইট। ঠাস করে আমি একটা করে ফেলছি, ঠাস করে কেউ একটা আমাকে বলছে, ঠাস করে আমি একটা ক্যারিয়ারে ঢুকে গেছি। অ্যান্ড দেন ৩৫ বছর বয়স থেকে চিন্তা করছি, হায়, হায় আমি তো, আমার তো আসলে এখানে আসার কথা না। হ্যাঁ? রাইট। এবং তখন এই আপনার ডিফেন্স মেকানিজম হিসেবে সে যেটা শুরু করে যে তার এই লাইফের ডিসিশনটাই আসলে ঠিক ছিল এটা সে এস্টাবলিশ করার চেষ্টা করে। যেমন ধরেন যে বাইরে চলে আসে, জোর করে। হু, হু, সে তখন খুঁজে বের করে যে বাংলাদেশে আসলে সব জায়গায় করাপশন হয়, সো আমি চলে আসছি, এটা খুব ভালো ডিসিশন। আবার হ্যাঁ, ধরেন যে বিসিএস দিয়ে চলে আসছে তাদের, সে হ্যাঁ, হ্যাঁ, আবার এটা প্রচার করা হয়তো শুরু করে অনেক ক্ষেত্রে যে যারা বাইরে চলে গেছে তারা আসলে হুম, জনগণের ট্যাক্সের টাকায় হুম, পড়াশোনা করে ইত্যাদি এখন হুম, বিদেশে হুম, কাজ হুম, করছে, সো হুম। খুব দে আর ট্রাইবাল একটা মাইন্ডসেট। হ্যাঁ, আমার ট্রাইব ঠিক। হ্যাঁ, রাইট। আমার ট্রাইব ঠিক। আমি আমি আমার ট্রাইব ঠিক, অন্য ট্রাইব খারাপ। বাট এখানে সর্ট অফ আ পার্টিকুলারলি যদি কেউ বাইরে পিএইচডি করতে যাওয়ার চিন্তাই করে, দেন আপনি কোন কমন বা মাস্টার্স পিএইচডি করতে যাওয়ার চেষ্টা করে বাইরে, তার কোন জিনিসগুলা তারা কমন ভুল করে? কমন ভুলগুলা কি করে তারা আপনার মনে হয়? আচ্ছা, ভুল যে জিনিসটা করে সেটা হচ্ছে যে যে সমস্ত প্যারামিটার মাথায় রেখে পিএইচডি বা মাস্টার্স করতে আসা উচিত, হুম, সেই জিনিসগুলো তারা আসলে সব সময় মাথায় রাখে না।
কারণ ওকে, হচ্ছে একমাত্র প্যারামিটার থাকে যে আমাকে ফান্ড পাইতে হবে। আমি যদি রাইট। ফান্ড পাই তাহলে আমি চলে আসবো। নো ম্যাটার হোয়াট। সো এই কারণে আমি বেশ কিছুদিন আগে হচ্ছে একটা আর্টিকেল লিখেছিলাম যে পিএইচডি লাইফের স্ট্রাগল হুম, হুম, একজন এভারেজ স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে কি কি হতে পারে। তো আমি তখন লিখেছিলাম যে শুরুর দিকে একজন স্টুডেন্ট কি ভুল করতে পারে, পিএইচডি চলাকালীন সময়ে কি ভুল করতে পারে, পিএইচডি করার পরে আসলে কি হয়। তো এই জিনিসগুলো লেখার পর আমাকে একজন স্টুডেন্ট হচ্ছে কল করে, আমার সাথে কথা বলেন এবং হুম, তিনি বলেন যে ভাইয়া আমি তো আসলে খুব স্ট্রাগলের মধ্যে আছি, যে আমার অ্যাডভাইজর তো আসলে আমাকে আমার সাথে খুব রুড এবং রাফ বিহেভ করে, যেটা তো আমি আসলে এক্সপেক্ট করি নাই। হুম, হুম, সো এটা যেটা ডেফিনেটলি খুব আনফরচুনেট একটা ব্যাপার। সো সো এটার আলোকে আমি যেটা আর কি বলতে পারি যে শুরুর দিকে একজন স্টুডেন্ট হচ্ছে শুধুমাত্র ফান্ডিংটা মাথায় রেখে চলে আসে এবং যথেষ্ট পরিমাণ সময় দিয়ে স্টাডি করে না বা ভেবে দেখে না যে আগামী 5 বছরের এই যে জার্নিটা, এটা আসলে আমার পরবর্তী লাইফটাকেও কিন্তু অনেকখানি মানে ট্র্যাকটা চেঞ্জ করে দিচ্ছে, রাইট? আপনি একটা ট্র্যাক আসলে চুজ করছেন খুব সচেতন ভাবে, এবং তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে র্যাঙ্কিং নিয়ে খুব বেশি ইয়ে থাকে, ওরিড থাকে যে আমি খুব ভালো র্যাঙ্কিং এর স্কুল হলে ইউনিভার্সিটি। যাব, হুম, হুম, স্কুল হলে যাব, না হলে আমি হচ্ছে যাব না। যদি কিন্তু এখানে সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে যে ভালো র্যাঙ্কিং এর স্কুল কিন্তু রিসার্চের সাথে তার ইন্টারেস্টের অ্যালাইনমেন্টটা মিলে না। তারপর রাইট। আমি আরেকটা প্যারামিটার হচ্ছে যে আহ, হয়তো সে ভেবে ভেবে আসছে যে এটা আসলে একটা পেশা, আমি যেটা কি কিছুক্ষণ আগেই বললাম যে হুম, পিএইচডি হুম, আসলে একটা পেশা, আমি এখানে হচ্ছে 9টা 5টা কাজ করব হুম, এবং হুম, মাস শেষে ডলারে পে চেক পাবো। সো ইটস এ ভেরি গুড লাইফ, কারণ আমি হচ্ছে সব সময় সবার রঙিন ছবি দেখি যে অমুক একটা কনভার্টিবলে করে ট্যুরে যাচ্ছে, অমুক স্কিইং করছে, অমুক নায়াগ্রা ফলস এর সামনে সেলফি দিচ্ছে। সো ইটস এ ভেরি মানে এনজয়েবল লাইফ, রাইট? কিন্তু এটা যে আসলে একটা লং টার্ম কমিটমেন্ট, এটা হুম, ভেবে অনেকে আসে না, যার কারণে অনেকে হুম, হুম। ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।